শুরু হচ্ছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ফারহানা সাদেক। ভোরের সূর্যের মতোই নারী জেগে ওঠে, আলো ছড়ায়, উষ্ণ করে পৃথিবী। কণ্ঠে তার আশা, চোখে স্বপ্নের দীপ্তি, আর অন্তরে লুকিয়ে অদম্য শক্তি। এমনই সকল অনন্য নারীদের কথা দিয়ে শুরু করছি মহিলাদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা সাদেক। প্রিয় শ্রোতা, বরাবরের মতো এবারও অনন্যা সেজেছে নানা রকম আয়োজনে। নারীর প্রতি বৈষম্য বিলোপে পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে থাকছে আলোচনা। এরপরই শুনব চমৎকার একটি গান, সেই সাথে আরও থাকছে স্বাস্থ্য তথ্য, প্রাত্যহিক পরামর্শ এবং মহিলা জগতের খবরাখবর। বন্ধুরা, ভালোবাসার বীজতলায় যদি সমতার চারা রোপণ করি, তবেই সন্তান শিখবে শ্রদ্ধা আর মানবতার পাঠ। মা বাবার চোখে ছেলে মেয়ের ভেদাভেদের পর্দা সরাতে না পারলে বৈষম্যের আধার কখনো দূর হবে না। নারীর প্রতি বৈষম্য বিলোপে পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আলোচনা করতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্জিদা আলম, অ্যাডভোকেট, জর্জ কোর্ট, চট্টগ্রাম। আরও উপস্থিত আছেন জেবুন নাহার, প্রধান আবৃত্তি প্রশিক্ষক, কবি, নজরুল একাডেমি, চট্টগ্রাম। আমি তাহলে আলোচনায় চলে যাচ্ছি সরাসরি। জেবুন নাহার, এই যে নারীর প্রতি বৈষম্য বলতে আমরা আসলে কি বুঝি? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আপা, নারীর প্রতি বৈষম্য বলতে আমরা কি বুঝি এটি নিয়ে বলবো। নারীর প্রতি বৈষম্য বলতে বোঝায় যে কোনো সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থায় নারীকে পুরুষের তুলনায় কম গুরুত্ব দেওয়া বা তার অধিকারকে সীমিত রাখা। সাধারণ কথায় এটিকে আমরা নারীর প্রতি বৈষম্য বলে বুঝব। এটি হতে পারে শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তির অধিকার, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি পোশাক ও চলাফেরার স্বাধীনতার ক্ষেত্রেও। অনেক সময় সমাজে এই বৈষম্যগুলোকে আসলে খুব স্বাভাবিক বা প্রথাগত বলে মেনে নেওয়া হয়, যা আসলে নারীর মানবিক মর্যাদাকে খর্ব করে। জাতিসংঘের ভাষায় নারীর প্রতি বৈষম্য মানে হলো কিন্তু লিঙ্গের কারণে নারীকে সমান অধিকার থেকে বঞ্চিত করা বা সীমাবদ্ধ রাখা। অর্থাৎ বৈষম্য শুধু দৃশ্যমান কাজেই নয়, চিন্তা ও দৃষ্টিভঙ্গিতেও কিন্তু নিহত থাকে। আসলে ঠিক তাই। আর আপনি যেটা বলছিলেন যে পরিবারের কথা, আমাদের আলোচনা তো আছে পরিবার এবং সমাজ নিয়ে কথা। সঞ্জিদা আপা, এই যে পারিবারিক দৃষ্টিভঙ্গি আর বৈষম্যগুলো তো আছে, এই বিষয়ে আপনি কি মনে করেন, কি কি হতে পারে? ধন্যবাদ। আসলে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত রোকেয়াই বলে গেছেন, বেগম রোকেয়া, আমাদের পুরুষদের স্বার্থ ও আমাদের স্বার্থ ভিন্ন নহে, তাদের জীবনের লক্ষ্য যা, আমাদের জীবনের লক্ষ্য তা। কথাটা কিন্তু সত্যতা কতটুকু আমাদের সমাজের দিকে তাকালে বা আমাদের পারিবারিক বা যে কোনো দিকে আমাদের যদি পর্যবেক্ষণ করি, আমরা বুঝি যে কতটুকু সামঞ্জস্যতা আছে এখন, এই জিনিসটা আমরা কতটুকু মানছি। মেয়েদের জীবনে যে সমস্যাগুলো আছে অনেকাংশে আসলে পুরুষের সৃষ্টি হতে পারে, সমাজের সৃষ্টি, পরিবারের সৃষ্টি। এক্ষেত্রে আমি যদি স্পেসিফিক একটা বলি যে পরিবারের ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি আমরা বলি নিতে হবে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রতিবাদ করতে শেখানো। বাচ্চাদেরকে প্রতিবাদ করতে শেখানো, পরিবার থেকে শেখানো। পরিবারের যারা বুজুর্গ আছেন, যারা মুরব্বী আছেন, তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যে আসলে কিভাবে বৈষম্যটা এসছে, কোথা থেকে আসছে এবং কিভাবে বোঝানো যায়। তাকে, একটা বাচ্চাকে প্রথম থেকে বোঝানো হচ্ছে যে লিঙ্গের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা না এবং অন্যায় এবং নিজের অধিকার ও সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা উচিত। আচ্ছা, এখানে আপনার কি এই জিনিসটা মনে হয় না যে আমি বাচ্চাকে যে শেখাবো, বাচ্চারা কিন্তু আসলে দেখতে দেখতেই শিখে, তাহলে আমার পরিবারে আমি আমার ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চার মধ্যে কোনো বৈষম্য করব না,
না, এই যে এজন্যই তো হতে পারে সেটা নিজের বাড়িতে, হ্যাঁ। বাড়িতে শিখতে হবে, স্কুলে শিখতে হবে, কলেজে শেখাতে হবে, ছেলে বা মেয়ে যাই হোক তাকে অসভ্য আচরণ করলে বা লুকিয়ে রেখে না রেখে বাড়িতে সকলের সাথে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সামনে তাকে বুঝতে দিতে হবে যে সে যেটা বুঝতে বা করছে সেটা ঠিক না, এবং যেটা হচ্ছে সেটা কোনটা খারাপ কোনটা তাকে পরিবারের মধ্যে থেকে যদি আমরা শিক্ষা না দিই, সে কখনো কিন্তু সমাজে যে বা মানে বাহিরে সেটা বাইরে সেটা সে প্রকাশ করতে পারবে না। একদম, আসলে পরিবারটাই কিন্তু সমাজ গঠনের প্রথম ভিত্তি। তো যেখানে শিশুরা প্রথমে শেখে মূল্যবোধ, আচরণ, দৃষ্টিভঙ্গি, এগুলো তো সূত্রপাতই হচ্ছে কিন্তু নিজের পরিবার বাড়ি থেকে। একদম, এখানে কিন্তু শেখানো হয় মেয়েদেরকে তুমি গৃহস্থালীর কাজ করবে, ছেলেরা তোমরা বাহিরের কাজ করবে। তোমরা গৃহস্থালীর কাজ করতে পারবে না, মেয়েরা বাহিরের কাজ করতে পারবে না। যদিও মেয়েরা বাহিরের কাজ এখন করছে, ওদের কিন্তু গৃহস্থালী, সংসার, সব কাজকর্ম সেরে তারপর করতে হচ্ছে, ছেলেদের কিন্তু যেটা করতে হচ্ছে না। ওটাই বলছি যে একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে দেখে যে তার পরিবারে ডোমেস্টিক ভায়োলেন্সটা বেশি, তার মায়ের কোনো সেও মানসিকভাবে কিন্তু গড়ে উঠবে। সে কিন্তু সে মানসিকভাবে সে সেটা বড় হয়ে কিন্তু সেটাই সে অ্যাপ্লাই করবে একদম তার পরিবারে। তো এখন আমি আরেকটা যেটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে যে পারিবারিক ভেতরে যে বৈষম্য যেটা, সেটা তো আমরা আলাপ করলাম। এরপরে আরো কিছু জিনিস যেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের কোনো স্বাধীনতা নেই। তারপরে হচ্ছে কাজের বিভাজন করা হয়, যে ঘরের কাজ করবে, বাইরের কাজ কেন করবে, বা বাইরে যাওয়ার দরকার নেই বা এরকম কিছু। তারপর হচ্ছে সম্পত্তির অধিকার থেকে মানে উত্তরাধিকারে যেটা ক্ষেত্রে যে লঙ্ঘিত হয়, সেটা সমাজ ও ধর্মীয় রীতিনীতিতে তার কিন্তু মহিলারা বঞ্চিত। তারপরে হচ্ছে কাজের বিভাজন করাতে হচ্ছে, তারপরে হচ্ছে বিয়ের চাপ বা বাল্য বিবাহ দেওয়া হচ্ছে। কেন এই জিনিসগুলোকে তো আমরা এখনো সীমিত পরিসরে হোক, যেভাবে হোক প্রচার করে এটাকে কমাতে পারছি না। এটাকে আমাদেরকে সমাজে এটাকে আমরা এখনো স্টাবলিশ করতে পারছি না যে এটাকে আসলে এটা এই যে বৈষম্যটা এটা দূর করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আমাদের, সেগুলো আমরা এখনো নিতে পারছি না। কি কারণে? আর এই যে পারিবারিক দৃষ্টিভঙ্গি এবং বৈষম্যের যে বিষয়টার কথা বলছি, একটা একটা করে পরিবারগুলো নিয়ে কিন্তু আমাদের সমাজ, কিন্তু তারপরেও পারিবারিক বৈষম্যের সাথে সমাজের বৈষম্যে তো কিছুটা পরিবর্তন আছে, বা কিছুটা বৃহত্তর পরিসরে বৈষম্যগুলো দেখা যায়। এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলতেন। বৃহত্তর পরিসরে যদি আমরা দেখি আছে, মানে পরিবারের বাইরে গিয়ে আমি সমাজের মধ্যে এই যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মধ্যে আমরা পড়ছি, আমরা কতটুকু সমাজে নারীরা যেভাবে সহিংসতা, যেমন যৌন হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণের শিকার হন, কেন হন? এগুলো কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে? আমরা কি এগুলো পয়েন্ট আউট করতে পারছি? সেগুলো হচ্ছে, আর এই সমস্যা নারীর প্রতি বিপন্ন করে তুলছে। তারপর কর্মক্ষেত্রে বৈষম্য, সেখানেও আমরা দেখছি ছেলে মেয়েদেরকে, এই যে একটা শ্রমজীবী মহিলা আর একটা শ্রমজীবী পুরুষ, সেখানেও কিন্তু আমাদের যে আমাদের কর্মস্থলগুলোতে আমরা বিভিন্ন বৈষম্য দেখি। যে নারীদের কিন্তু দেয়া হচ্ছে কম টাকায়, তারা শ্রমিক পাচ্ছে, পুরুষদের কিন্তু বরাবরই ঠিক মতোই দিচ্ছে, সেখানেও কিন্তু বৈষম্য। তারপরে হচ্ছে যে যৌন হয়রানি তো আছেই, মূল্যায়ন ও সম্মান সেখানে তো সেটাও তো আছে। নারী সমাজ, বিশেষ করে গৃহস্থালী কাজে যেভাবে মূল্যায়ন করা হয় না, পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা, তাদের মধ্যে দক্ষতা ও সক্ষমতাকে ছোট করে দেখা হচ্ছে। সামাজিক কুসংস্কার, নারী সুলভ আচরণ, মেয়েদের জন্য অমুক কাজ করা ঠিক নয়, এবং নানা ধরনের সামাজিক কুসংস্কার প্রথা নারীর বিভিন্ন বিকাশ করতে বাধাগ্রস্ত করছে। যেমন আপনি একটু যদি বলতেন যে এই সামাজিক মানসিকতার পরিবর্তন তো দরকার, জি, কেন দরকার? আচ্ছা, এই যে পারিবারিক দৃষ্টিভঙ্গি বা সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ, আসলে সামাজিক বলুন, অর্থনৈতিক বলুন, এই সকল দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে মূলত যদি আমরা পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারি। যেহেতু বলছিলাম একটু আগে যেহেতু বলছিলাম যে পরিবার থেকেই আসে, তো এই সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে এই মানসিকতাগুলোর আসলে পরিবর্তন খুব বেশি দরকার। কারণ সমাজের দীর্ঘদিনের সংস্কার ও পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর প্রতি বৈষম্যকে টিকিয়ে রাখে। সমাজে এখনো অনেকেই মনে করে যে নারীর মূল দায়িত্ব শুধুই ঘর সামলানো, সন্তান লালন পালন করা বা স্বামীর অনুগত থাকা।
এই ধারণা নারীর সামর্থ্যকে কিন্তু সীমিত করে দেয়, সেটি শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক বা সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে নারীদেরকে ছোট করে রাখে, ওদের মন মানসিকতা উদার হতে দেয় না। যখন সমাজে এই মানসিকতা ভাঙবে তখনই নারীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রশাসনে, ব্যবসায় কিংবা রাজনীতিতে সমানভাবে দেখা সম্ভব হবে বলে আমি মনে করি। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। একদম, আপনারা মানেন কি না? অনেক মেয়েরাই কিন্তু ক্ষেত্রে মেয়েদের শত্রু। অনেক ক্ষেত্রে সেটা আপনি পারিবারিক ভাবে বলেন। সেখানে আমি বলি বা যে এই যে সত্যটা যেমন যে ভাঙার প্রয়োজন আছে, এই জিনিসটা ভাঙার প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে বৈষম্য। এইটা যদি আমরা দূর করতে পারি তাহলে বৈষম্যটা কিন্তু, বৈষম্য যেটা বলি আমরা জি। পুরুষ অনেকটাই নারী, কমে যাবে। এটা অনেকটা কমে যাবে। তা এখানে আমি একটা মেয়ে ছাড়া যেমন কাজ চলবে না, তেমনি একটা ছেলে ছাড়াও কাজ হবে না। ঠিক তাই। বাবা, দাদা বা বন্ধু বা আত্মীয় স্বামী ছাড়া এক পাও কিন্তু তারা এগোতে পারবে না একটা মেয়েকে ছাড়া। তারপরে এই জন্য একজন আরেকজনের যে ঠিক কতটা পরিপূরক তা উপলব্ধি করতে পারলে তা অদূর ভবিষ্যতে মানে বাসে আলাদা সিট হবে না। এই জিনিসটা যদি আমরা বলি তাহলে বাসে যে আমরা নারীদের সিট বলি, মানে এই জিনিসটা হবে না। আমরা যদি এটা তৈরি করতে হবে, আমাদের মেয়েদেরকে কিন্তু তৈরি করতে হবে, আমাদের প্ল্যাটফর্ম আমরা নিজেরাই তৈরি করতে হবে। আমরা যদি একজন আরেকজনকে ডিসক্রিমিনেট করি, সবসময় যদি বলি যে মানে যে জিনিসটা আমরা বলছি যে মেয়েরা মেয়েদের শত্রু, এই জিনিসটা যদি আমরা নিজেরা মানে নির্মূল করতে পারি, এটা যদি আমরা বলতে মানে ওই পুরুষ সমাজে আমরা এস্টাবলিশ করতে পারি যে আমাদের ছাড়া তোমরা যেমন পরিপূরক না, তোমাদের ছাড়াও আমরা না। মানে এটা কিন্তু জানেন ওনারা, মেয়েদেরকে কিন্তু মানেন না। মেয়েদের সহযোগিতা করতে হবে। আর ছেলেদেরকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী মনে না করা। একটা মেয়েকে কেন সে প্রতিদ্বন্দ্বী মনে করবে? ও আমার থেকে ভালো হয়ে যাচ্ছে, ও আমার থেকে বেশি প্রমোটেড, বেশি বেতন পাচ্ছে। এই জিনিসটা, এই মন মানসিকতাটা, ধ্যান ধারণাটা পরিবর্তন করতে হবে। এই জিনিসটা যখন পরিবর্তন হবে দেখবেন সমাজে আপনি একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এই বিষয়টা আসলে এতটা গভীরতার পরিচয় রাখে, আমরা খুব অল্প সময়ে কথাগুলো বলে শেষ করতে পারবো না। তারপর আমি একটু জানতে চাচ্ছি জীবনারের কাছ থেকে যে শিক্ষা ও গণমাধ্যম এই বিষয়ে আসলে কিরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারে। আচ্ছা, শিক্ষা নিয়ে কিন্তু বলছিলাম প্রথমে যখন আপনি জিজ্ঞেস করেছিলেন যে বৈষম্য, নারীর প্রতি বৈষম্যটা কিরকম, তো তখন শিক্ষাও ছিল একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে এটি কিন্তু শিক্ষা কিন্তু সচেতনতা ও পরিবর্তনের প্রধান একটি শক্তি। পরিবারটা যেমন গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে, সেখানে একটা পরিবর্তন খুব জরুরি, এবং পারিবারিকভাবে হচ্ছে সেই উৎসাহ দেওয়া, উদ্বুদ্ধ করা শিক্ষার প্রতি মেয়েদেরকে, এটাও খুব গুরুত্বপূর্ণ। যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি আবার পাঠ্যক্রমে লিঙ্গ সমতার মূল্যবোধ অন্তর্ভুক্ত করা যায়, মানে তাত্ত্বিকভাবেও ওদেরকে জ্ঞান দিতে হবে। তবে আমার মনে হয় আর কি যে পুরুষ শাসিত সমাজ, এবং পুরুষরা হচ্ছে যতটাই ওরা জানুক, জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি মানতে হবে, আমি মন থেকে যাতে মেনে নিতে পারি, এইরকম পরিবেশ আসলে তৈরি করতে হবে। তো সব জায়গায় যেটা বলছিলাম যে সব জায়গায় যদি পাঠ্যক্রমে লিঙ্গ সমতার মূল্যবোধ অন্তর্ভুক্ত করা যায়, তবে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নারীকে সমান মর্যাদায় দেখতে শিখবে। এছাড়া শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু ভূমিকা আছে, তারা যদি মেয়েদের নেতৃত্বে উৎসাহিত করেন, ছোটবেলা থেকে একটা ছেলে দেখে আসলো যে ওদের প্রজেক্ট লিডার অথবা ওদের টিম লিডার হচ্ছে মেয়ে, সেক্ষেত্রে ও মানসিকভাবে এভাবেই বড় হতে থাকবে যে মেয়েরাও লিডার হতে পারে, মেয়েরাও এগিয়ে থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। তো এই যে শিক্ষকরা যদি মেয়েদের উৎসাহিত করেন, তাদের সক্ষমতা স্বীকার করেন, তবে দৃষ্টিভঙ্গির ইতিবাচক রূপান্তর ঘটবে। অন্যদিকে গণমাধ্যমের কথা বলছিলেন, যে গণমাধ্যম যেমন টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক মাধ্যম ইত্যাদি নারীকে কিভাবে উপস্থাপন করছে সেটি খুব গুরুত্বপূর্ণ। নারীকে শুধু ভুক্তভোগী বা সৌন্দর্যের প্রতীক হিসেবে নয়, বরং নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন ও সমাজ পরিবর্তনের অংশ হিসেবে দেখাতে হবে। আর এই উপস্থাপনাটুকুই আসলে সমাজে নতুন দৃষ্টিভঙ্গি বদলাতে সক্ষম হবে। আপা, আপনি তো অ্যাডভোকেট, আপনার দৃষ্টিকোণ থেকে আইনের বিষয়ে কি আছে? আসলে সংবিধানে তো বাংলাদেশ সংবিধানে নারী পুরুষের সমানাধিকার কথা বলা হয়েছে, এবং এটা বেশ জটিলতা না, সহজভাবেই বলা হয়েছে কিভাবে কি করা যায়। তবে এখানে সিডিউ যেটা আছে, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদে যেটা বলছে, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, রাষ্ট্রসমূহকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে যাতে আইনগতভাবে নারী পুরুষ সমানাধিকার পায়।
আর মুসলিম পারিবারিক আইন 1961 সালে যেটা আছে, সম্পত্তি বন্টন বা বৈষম্যমূলক নীতি নিয়ে যে কথা বলা হয়েছে, সেটা এখনো প্রান্তিক পর্যায়ে আছে এবং এটা ডেভেলপিং। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সানজিদা আলম এবং জেবুন নাহার। আমরা এতক্ষণ কথা বললাম নারীর প্রতি বৈষম্য বিলোপে পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে। নিশ্চয়ই আমরা সেই পরিবর্তন দেখতে পাবো, সেদিন হয়তো খুব বেশি দূরে নয়। শ্রোতা বন্ধুরা, গান শুধু সুর নয়, এটা হৃদয়ের ভাষা, যেখানে শব্দরা ভালোবাসার রঙেই সেজে ওঠে। সে গান যদি হয় দেশমাতাকে নিয়ে, সেই সুরে যদি বাজে দেশের কথা, তবে সেখানে হৃদয় প্লাবিত হয়ে চোখ ভিজে আসে গর্বে, মন ভরে যায় দায়িত্বের অনুভবে। এখন শুনবো তেমন একটি গান, দেশাত্মবোধক, শিল্পী প্রিয়াঙ্কা গো। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি। আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি। আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। এখানে এক মোহনায় প্রাণের কথা কয় যে অনেক নদী। এখানে এক মাটিতে ষড়ঋতু আসে নিরবধি। এখানে এক মোহনায় প্রাণের কথা কয় যে অনেক নদী। এখানে এক মাটিতে ষড়ঋতু আসে নিরবধি। আমি মুগ্ধ হয়ে এক ছবিতে হাজার ছবি এঁকেছি। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। এখানে এক আকাশে নানা রঙের হাসে অনেক আকাশ। এখানে এক পলাশে কত স্বপ্ন ছড়ায় অনেক পলাশ। এখানে এক আকাশে নানা রঙের হাসে অনেক আকাশ। এখানে এক পলাশে কত স্বপ্ন ছড়ায় অনেক পলাশ। আমি মুগ্ধ হয়ে এক গানেতে হাজার গান লিখেছি। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি।
মাগো ধন্য শুধু তোমার জন্য, আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। বন্ধুরা, একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হেমন্ত রানী সবসময় শীতবাবুকে তার সঙ্গে নিয়ে আসতে চায়। তাই তো পাকা ধানের সুঘ্রাণে বিমোহিত বাতাসে আমরা পাই শীতের আভাস। সকালের দিকটা হালকা কুয়াশার চাদরে মোড়ানো থাকে, এরই মাঝে সূর্য আলস্য কাটিয়ে দেখা দিতে না তালবাহানা করে। এরকম একটা আবহাওয়ায় এই গরম, এই ঠান্ডা অনুভূতির কারণে আমাদেরও শরীর খানিকটা বিগড়ে যায়। নানা জায়গায় ব্যথা অনুভূত হয়, গলা খুসখুস করে, নয়তোবা মাথা ব্যথা। তাই তো আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন রামিসা মালিয়াত প্রত্যাশা, পুষ্টিবিদ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম। আমরা তার কাছ থেকে আজকে জেনে নেব এই ঋতু পরিবর্তনকালীন সময়ে শিশুদের পুষ্টি ও পরিচর্যায় মায়ের ভূমিকা সম্পর্কে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যা বললেন একটু আগে, ঋতু পরিবর্তনের সময় সাধারণত বাচ্চারা একটু বেশি সংবেদনশীল হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আবহাওয়া হঠাৎ পরিবর্তনে তাদের শরীর মানিয়ে নিতে সময় নেয়। আপনার আমার থেকে তাদের সময়টা বেশিই লাগে। এছাড়া পরে দেখা যায় যে সর্দি, কাশি, হালকা জ্বর, হজমেও সমস্যা হয়, ঠিক আছে? কিংবা দেখা যায় যে ত্বকেও অ্যালার্জির মতো কিছু দেখা যাচ্ছে। এসব বিষয়গুলো একটু মাদের খেয়াল রাখতে হয়। তো জেনে রাখাটা ভালো মাদের জন্য, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে খাবারগুলো আছে সেগুলো কি কি হতে পারে, ঠিক আছে? তো খাবারে শিশুদের কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলে, মানে ব্যবস্থা যেটা আছে প্রতিরক্ষা করতে অনেকটাই সাহায্য করতে পারে। যেমন ধরুন, তাদের জেনে রাখা উচিত এই জিনিসটা যে ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে কিছু পুষ্টি খাবার আছে, যেমন ভিটামিন সি ঠান্ডা কাশিতে পরিবর্তন করে, সবাই জানি আমরা। এছাড়া ভিটামিন এ চোখ ও ত্বক ভালো রাখছে। প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের শরীরটা গঠন করতে সাহায্য করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি হাড় ও দাঁতের শক্তি বাড়ায়। আর আয়রন জাতীয় খাবার যেগুলো আছে, যেমন মুরগির কলিজা অথবা ধরনের খাবার যেগুলো আছে, সেগুলো শাকসবজি, এগুলো হচ্ছে আপনার আমাদের রক্তটা ঠিক রাখছে, রক্তটা বাড়াতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে অনেকে হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা অনেক কার্যকারী হয়। এখন মারা জেনে খুব খুশি হবেন যে বাংলাদেশের শীতকালে এসব খাবারগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় আমাদের। যেমন ধরুন শীতের সবজি যেগুলো, গাজর, গাজর, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, কুমড়া, মিষ্টি আলু, মটরশুঁটি, ধরুন সবগুলো খাবারই কিন্তু আমাদের বেশ ভিটামিনে ভরপুর খাবার দাবার। এছাড়া ধরুন ফলের মধ্যে আছে যা খাবার, যদি অনেক ফল পাওয়া যায় না, ফল সবগুলো কিন্তু পাওয়া যায় আপনার কি বলে গ্রীষ্মকালে, বর্ষাকালে, এই সময়টাতে। কিন্তু দেখা যাচ্ছে ফলের মধ্যে আমরা পেয়ারা, কমলা, কলা এগুলো কিন্তু সবসময় পেয়ে থাকি, পাকা পেঁপে পাওয়া যায় কম বেশি, এগুলো কিন্তু দারুণ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। তাছাড়া প্রোটিনের মধ্যে ডিম তো আছেই, খুবই জরুরি, কারণ আমরা জানি যে এটা কিভাবে প্রোটিনের সাহায্য করছে আমাদেরকে। এছাড়া টক দই রাখা যায় খাবারের মধ্যে। অনেকেই কিন্তু ভয় পায় দইটা রাখতে, ঠান্ডা লেগে যাবে, এটা খুবই ভুল ধারণা। আমরা চেষ্টা করবো যে দই জাতীয় খাবার, দুধ জাতীয় খাবারটা যাতে রাখি। এছাড়াও অনেক কিছু আছে, যেমন ধরুন আমাদের ঐতিহ্যবাহী খাবার চিড়ে, গুঁড়ো, নারকেল পিঠা, এগুলো তো আছেই, শরীরটাকে গরম করতে অনেক সাহায্য করবে। তো তবে খুব বেশি তেল বা চিনিটা না খাওয়াই ভালো। মাদের একটু সতর্ক থাকতে হবে, মানে খাবার বানিয়ে রাখার জন্য, নিজের জন্য, বাচ্চার জন্য হোক, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, যাতে মাথায় রাখেন জিনিসগুলো। অন্যদিকে কিছু খাবার এড়িয়ে চলাই ভালো, যেমন ঠান্ডা পানি, আইসক্রিম, আমাদের সবাই জানি আমরা কম বেশি। ফ্রিজে রাখা পুরোনো খাবার, বাসি খাবার যেগুলো আছে এগুলোতে কিন্তু এখন শরীরটা আরো বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রাস্তার ভাজা পোড়া খাবারটাও কমে যেতে হবে। সবশেষে আমি বলতে চাবো যে সচেতনতা, সামান্য যত্ন আর ভালোবাসা, এই তিনটি বাচ্চাদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা। অনেক অনেক ধন্যবাদ প্রত্যাশা। আশা করি আমাদের মায়েরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি মহিলা জগতের খবরাখবর। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা 2025-এ 20 জন নারী উদ্যোক্তা তাদের সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন। তারা কৃষি, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন ও আইটি খাতে কাজ করেছেন। সম্প্রতি কুষ্টিয়ার এক নারী কৃষক জাকিয়া সুলতানা উদ্ভাবনী উপায়ে জৈব সবজি উৎপাদন করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি করেছেন। তিনি বছরে 20 লাখ টাকা আয় করছেন।
শেটেক বাংলাদেশ নামের একটি নারী নেতৃত্বাধীন আইটি স্টার্টআপ চালু হয়েছে, যার লক্ষ্য গ্রামীণ তরুণীদের ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের কিছু নারীদের সাফল্যের খবর। কেনিয়ার পরিবেশ বিজ্ঞানী ডক্টর রুথ আমলো নতুন এক বায়োফার্টিলাইজার উদ্ভাবন করেন, যা মাটির গুণাগুণ বৃদ্ধি করে কৃষিতে বিপ্লব আনতে পারে। স্পেন নারী ফুটবল দল ফ্রান্সকে হারিয়ে ইউরোপীয় লিগ চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক অ্যালেক্সিয়া পুতোয়া ম্যাচ সেরা হয়েছেন। জাতিসংঘের নারী সংস্থা আফ্রিকার গ্রামীণ মেয়েদের জন্য গার্লস ইন কোড নামের একটি ডিজিটাল শিক্ষা প্রকল্প চালু করে। কানাডার নভোচারী জেনিফার ম্যাকলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 6 মাসের মিশন শেষ করে নিরাপদে ফিরে আসেন। এভাবে আমাদের দেশের নারীরাও এগিয়ে যাবে এবং কোনো না কোনো সাফল্যের শিরোনাম হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, তারপরও আমরা প্রাত্যহিক কিছু পরামর্শ আপনাদের জানিয়ে দিচ্ছি। যে নারী নিজের যত্ন নেয় সেই পৃথিবীকে যত্ন নিতে পারে। তাই পরিবারের সবার সাথে নিজেকে নিয়েও কিন্তু ভাবতে হবে। আয়নায় নিজেকে একটু দেখুন, সকালটা শুরু করুন নিজেকে দিয়ে। হালকা ব্যায়াম করতে পারেন, নতুবা নরম ঘাসে শিশির মেখে হেঁটে নিতে পারেন কয়েক কদম। ব্যাস, এরপরে শুরু হয়ে যাচ্ছে দিনের ব্যস্ততা। তবে অফ ডে থাকলে সে সময় কিন্তু একটু নিজের দিকে খেয়াল দেবেন। চুল ও ত্বকের প্রতি যত্ন নিতে পারেন। যেমন আমাদের বাজারে তো এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক সিরাম পাওয়া যাচ্ছে, ক্রিম পাওয়া যাচ্ছে। তারপরেও আমি আপনাকে বলে দিতে পারি কিছু ঘরোয়া ফেস প্যাকের কথা। যেমন বেসন, দই আর লেবুর বন্ধুত্বে আপনি পেতে পারেন এক জাদুকরী ফেস প্যাক, যা আপনার ত্বককে উজ্জ্বল রাখবে। আলু কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। আলু গ্রেট করে রস নিয়ে 1 চিমটি হলুদ এবং সামান্য চালের গুঁড়া এবং লেবু মিশিয়ে যদি আপনি ব্যবহার করেন, সেটাও আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল। এছাড়া ইউটিউব তো আছেই আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। তারপরও যদি মনে হয় যে না, এসব আমি কোনো কিছুই করব না, সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেল অথবা টমেটোর রস আপনি একটু মুখে লাগিয়ে নিতে পারেন কয়েক মিনিটের জন্য। ব্যাস, দূর হয়ে যাবে আপনার রোদ্রে পোড়া দাগ। কেউ কেউ হয়তো ভাবছেন যে আমি তো রোদে যাই না, আমার ওসবের দরকার নেই। একদম ভুল কথা, কারণ চুলার কাছে গেলেও কিন্তু আপনার চামড়ায় পোড়া দাগের সৃষ্টি হতে পারে। তাই এইসব ক্ষেত্রে আপনিও বিষয়গুলো মানবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যখন ঘরের বাইরে যাবেন কিংবা চুলার কাছে যাবেন, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। আপনি নিজে যদি সুন্দর থাকতে পারেন, দেখবেন আপনার চারপাশ আপনি নিজে সুন্দর রাখতে পারছেন। তাই সবকিছুর আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবেসে আমরা নারীরা এগিয়ে যাব অদম্য শক্তি নিয়ে। এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার ভালো লাগার, ভালোবাসার অনন্যা থেকে। খোদা হাফেজ। ঘরে ঘরে ঘরণী আত্মকথা বলা না বলা কত যে কথা। এতক্ষণ প্রচারিত হলো নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফারহানা সাদেক, তত্ত্বাবধানে গুলশাহানা, প্রযোজনা মোহাম্মদ ইফতেখার হোসেন। ঘরে বাইরে